আজকের তাজা নিউজ আপডেট। মোদির পর চলতি মাসেই বঙ্গে আবার অমিত শাহ সংগঠনের ভিত শক্ত করতে পারেন এবারের বিধানসভা নির্বাচনে। বিজেপির সমর্থনে আমি মুখ্যমন্ত্রী হব, ভোটের আগেই পরোক্ষ জোট স্বীকার করলেন হুমায়ুন। তাহলে কি এবার বিজেপিতে যোগ দিচ্ছে হুমায়ুন কবির? এ বিষয়ে জানাবো বিস্তারিত আলোচনায়। দ্বিতীয় বিয়ে করে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হিরণের, খড়গপুরের পথ প্রশস্ত দিলীপ ঘোষের। কলকাতা থেকে কিশোরকে অপহরণ করে চণ্ডীপুরে, হাওড়া স্টেশনে ফাঁদ পেতে অভিযুক্তকে ধরল পুলিশ। মুর্শিদাবাদের বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক খুন হয়নি, ময়নাতদন্তের রিপোর্ট দিয়ে জানালো ঝাড়খণ্ড পুলিশ। কড়া নিরাপত্তার ঘেরাটোপে কলকাতা, মোতায়েন ৩,০০০ পুলিশ, বিমানবন্দরে বাড়তি তল্লাশি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অ্যাডমিট কার্ড নিয়ে দোলাচলে কমিশন, বাড়ছে প্রশাসনিক টানাপোড়েন। নো এসআইআর নো ভোট, বিএলওদের দিয়ে ভুল তথ্য আপলোড করাচ্ছে তৃণমূল, এবার শ্রমিকের নিশানায় কমিশন। ডিজি পদে মেয়াদ বাড়ার সম্ভাবনা নেই, রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠান এবারেই। বিডিও অফিসে তাণ্ডব, তৃণমূল বিধায়ক মনিরুলের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কমিশনের, তাড়াতাড়ি রিপোর্ট তলব করার নির্দেশ। তহবিল আটকে শাসকের প্রতিশোধ, নেতাজি মূর্তির পাদদেশে অনশনে বসলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ১৯ বছর পর সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের প্রধান সাক্ষী, ২০০৭ সালের নন্দীগ্রাম গণধর্ষণ কাণ্ডের নয়া মোড়। দিল্লির এক ক্লাব থেকে এবার অডিও বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে সুদখোর, ক্ষমতালোভী বলে আক্রমণ। নোটিশ পেয়েও প্রায় ৩ লক্ষ নো ম্যাপিং ভোটার শুনানিতে হাজিরা দেননি, এদের নাম বাদ পড়তে পারে, কমিশনের দাবি এখনও অস্পষ্ট। দিল্লিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধর্ষণের রাজধানী বলে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফোনে যা বলেছে তাই মেনে নিচ্ছেন কেন? নিজেদের বিচার বুদ্ধিও কাজে লাগান, ডিজিটাল গ্রেপ্তার নিয়ে বলল সুপ্রিম কোর্ট। বিচ্ছেদ হলেই ধর্ষণের আইনকে হাতিয়ার করা যাবে না, নির্দেশ দিল্লি হাইকোর্টের। ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত এবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে দাবি করল নির্বাচন কমিশন। দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত 2টি মামলায় মুক্তি, আদালতের নির্দেশের পর অরবিন্দ কেজরিওয়াল জানালো সত্যমেব জয়তে। দাসত্ব মুছুন, নেতাজির জন্মবার্ষিকীতে আন্দামান নিয়ে মোদিকে চিঠি প্রাক্তন এমপির। ঝাড়খণ্ডে যৌথ বাহিনীর অপারেশনে মৃত মাও বঙ্গ ব্রিগেডের সদস্য সমীর, মাথার দাম ছিল ৫ লক্ষ। আবার বিষ জলের কবলে ইন্দোর, অসুস্থ অন্তত ২২ জন এবং হাসপাতালে ভর্তি ৯ জন। ১০০ দিনের কাজে গান্ধীর নাম ফেরান জি রামজি নিয়ে আপত্তি তুলে বিধানসভায় প্রস্তাব পাস তামিলনাড়ুতে। পরাক্রম দিবসে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মোদি মমতা, নেতাজির ফাইল প্রকাশ নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা মুখ্যমন্ত্রীর। গুটখা, পান মশলা ও তামাকজাত পণ্যের সম্পূর্ণ নিষেধাজ্ঞা, বিরাট সিদ্ধান্ত বিজেপি শাসিত রাজ্য ওড়িশায়। রাহুল প্রিয়াঙ্কার ঝগড়ার শিকার আমি, গান্ধী পরিবারকে আবার আক্রমণ হেমন্ত বিশ্ব শর্মার। যৌনতা থেকে অপরাধের ফাঁদ, এবার মধ্যপ্রদেশের ১৬ বছরের নিচেদের সমাজ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা। দুর্ঘটনার আগে থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানে ত্রুটি ছিল, বিস্ফোরক দাবি মার্কিন সংস্থার। অন্তরালেই অবসর হাসিনা, আর ফিরবেন না বাংলাদেশে, বিস্ফোরক মন্তব্য তার পুত্র জয়ের। বছর ঘুরেও কাটছে না আতঙ্ক, আবার কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন। যুদ্ধবিরতি নিয়ে প্রথমবার মুখোমুখি রাশিয়া, আমেরিকা, ইউক্রেন, আবার বৈঠকে আরবে জানালেন জেলেনস্কি। গাজার হাল ফেরাতে ট্রাম্পের ডাক উপেক্ষা ভারতের, শাহবাজকে সঙ্গী করেই শান্তি রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ আবেদন করলেও কোনো শুনানি হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারে জয়ের আইসিসি। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। ভোটের আগেই ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার প্রকাশ্যে দাবি করলেন বিজেপির সমর্থন নিয়ে বিধানসভা নির্বাচনের পর তিনি মুখ্যমন্ত্রী হবেন। এতেই বিজেপির সঙ্গে তার বোঝাপড়া প্রকাশ্যে চলে এসেছে বলে দাবি করছে ওয়াকিবহাল মহল। এদিন রেজিনগরে নিজের অফিসে সাংবাদিকের হুমায়ুন বলেন, ভোটে আমি মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর মুখ হব, বিধানসভা নির্বাচনের পর আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হব, খেটে খুঁটে পরিশ্রম করে একটা দল গড়ে আমি ভোটে লড়ছি, মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে, 100 থেকে 110 আসনে আমি জিতবো, একক বৃহত্তর দল আমার পার্টি হবে, আর বিজেপি যদি 99টি আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। বস্তুত বিজেপির সঙ্গে তার যে বোঝাপড়া করে নতুন দল গড়া এবং তৃণমূল বিরোধী আক্রমণাত্মক বক্তব্য পেশ করা, সে কথা স্পষ্ট বুঝিয়ে দিলেন হুমায়ুন। জেলা তৃণমূল এমন বক্তব্য শুনে জানিয়েছে, ভরতপুরের ওই বিধায়ক যে বিজেপির হাতের পুতুল এবং গেরুয়া শিবিরের অঙ্গলি হেলনেই চলছে তা স্পষ্ট হয়ে গেল। তৃণমূলের তো প্রমাণ হয়ে গেল বিজেপির বি টিম হয়ে ভোটে দাঁড়িয়ে নানা দিবাস্বপ্ন দেখছেন সাসপেন্ডেড বিধায়ক। তাকেই কেন মুখ্যমন্ত্রী করবে বিজেপি? নীতিশ কুমারের সঙ্গে পদ্ম শিবিরের বোঝাপড়ার কথা প্রকাশ্যে উদাহরণ হিসেবে খাড়া করেছেন হুমায়ুন। বলেছেন, বিহারের নীতিশ কুমার তো দুবার কম আসন পেয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন, অন্য কেউ 99 পেলেও আমাকেই মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। ভোটের পর দেখবেন রাজ্যপালের কাছে আমি 148টি আসনের বেশি সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার দাবি জানাতে যাব। তৃণমূল কত আসন পেতে পারে? জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসেবে হুমায়ুন বলেন, খুব বেশি হলে 70 থেকে 75টি সিট পেতে পারে এবারের তৃণমূল কংগ্রেস। ভোটের পর সরকার আমি গড়ব, মুখ্যমন্ত্রী আমি হচ্ছি। তৃণমূল বিজেপির বিরুদ্ধেই আমাদের লড়াই, ভোটের পর যে কেউ যোগ দিতে পারে। মোদীর সফরের পর চলতি মাসেই বঙ্গে আসছেন অমিত শাহ। 2026 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংগঠন চাঙ্গা করতেই এই গুরুত্বপূর্ণ সফর বলে মনে করছে দল। আগামী 30 জানুয়ারি কলকাতায় পা রাখছেন অমিত শাহ। তবে এবারের সফরে কোনো জনসভা বা প্রাকাশ্য রাজনৈতিক কর্মসূচি থাকছে না বলে শোনা যাচ্ছে। বিজেপি সূত্রে খবর, পুরো সফরটাই হবে সাংগঠনিক। মূল লক্ষ্য 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে দলের রণকৌশল চূড়ান্ত করা। রাজ্য বিজেপি নেতৃত্বের মতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চলতি বছরের ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চ মাসের শুরুতে রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার আগেই সংগঠনের ভিত শক্ত করা, দুর্বল জায়গাগুলি চিহ্নিত করা এবং নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানো, এই সব বিষয়ে একাধিক বৈঠক করতে পারেন অমিত শাহ। কলকাতায় থাকাকালীন রাজ্য, জেলা ও মন্ডল স্তরের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সেই সময় রাজ্য জুড়ে মিটিং মিছিল বন্ধ রাখার নিয়ম রয়েছে। মাইক বাজানো নিয়েও কড়া বিধিনিষেধ থাকার কথা। ফলে বড় কোনো সভার অনুমতি পাওয়া নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। সেই কারণেই জানুয়ারির মাসের মধ্যেই বঙ্গ সফর সেরে ফেলতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির অন্দরমহলে এটাকেই স্ট্র্যাটেজিক টাইমিং বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে এবার হাঁটতে পারেন অমিত শাহ। দলীয় সূত্রে খবর, কলকাতায় সাংগঠনিক বৈঠকের পর উত্তরবঙ্গ সফরে যেতে পারেন। অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে উত্তরবঙ্গ বিজেপির জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে সংগঠনের ভিত মজবুত হলে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলানো সম্ভব হলেও হতে পারে। রাজ্য বিজেপির অন্দরে স্বীকার করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে দলীয় নেতৃত্ব ও সংগঠনের মধ্যে কিছু জায়গায় অসঙ্গতি তৈরি হয়েছে। ভোটের আগে সেই ফাঁক ফোকার বন্ধ করা শাহের মূল লক্ষ্য। কে কোন দায়িত্ব থাকবেন, তার উপর কতটা ভরসা করা যাবে, নির্বাচনী প্রচারের ভাষা কি হবে, এইসব প্রশ্নের উত্তর মিলতে পারে অমিত শাহের এই বঙ্গ সফরের বৈঠকগুলির দ্বারা। তারপর নিশ্চিত করা হবে বঙ্গ বিজেপি আগামী দিনে কিভাবে নির্বাচনে লড়বে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হয়নি মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের। আত্মহত্যা করেছেন তিনি। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর 1 সপ্তাহ পরে এই তথ্য দিল ঝাড়খণ্ড পুলিশ। পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে বেশ কয়েকদিন ধরে বেলডাঙ্গায় ভাঙচুর, পুলিশ এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছিল। তার প্রেক্ষিতে গ্রেপ্তার হন বেশ কয়েকজন। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, হেমন্ত সোরেনও জানিয়েছিলেন ঝাড়খণ্ড পুলিশ দ্রুত কার্যকরী পদক্ষেপ করবে। শেষমেশ ময়নাতদন্তের রিপোর্ট সামনে রেখে পুলিশ জানিয়েছে কিভাবে পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন। রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে গলায় ফাঁস লাগানোর ফলে তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। ঝাড়খণ্ডের পলমু জেলার বিশ্রামপুর থানা এলাকায় একটি ঘর ভাড়া করে থাকতেন সেই শ্রমিক। পুরনো বাসনের বদলে নতুন বাসনপত্র ফেরি করতেন তিনি। গত বৃহস্পতিবার সেই ঘর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এলাকায় রটে যায় ভিন রাজ্যে বাঙালি শ্রমিকের উপর হামলা চালানো হয়েছে, তাকে পিটিয়ে মেরে পরে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে পরিবার। ওই খবর শ্রমিকের বাড়ি পৌঁছাতেই শুরু হয় শোরগোল। শুক্রবার রণক্ষেত্রে চেহারার রূপ নিয়েছিল বেলডাঙ্গা। দফায় দফায় পথ অবরোধ, বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে এই 1 সপ্তাহের পর ঝাড়খণ্ডের পলমু জেলার পুলিশ যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে পরিযায়ী শ্রমিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এমনকি তার দেহ উদ্ধারের আগে ঘরের দরজার জানলা ভেতর থেকে বন্ধ ছিল। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার জানিয়েছে, আমাদের প্রতিনিধি দল ঝাড়খণ্ডে গিয়ে তদন্তকারী আধিকারিক এবং নিহতের আত্মীয়দের সঙ্গে কথা বলছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কোনো খুনের প্রমাণ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে আসলে বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। রিপোর্ট আমরা তাড়াতাড়ি যেন পাই তার ব্যবস্থাও করা হচ্ছে ইমিডিয়েটলি।
দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব এর এক কর্মসূচিতে এবার শোনানো হলো শেখ হাসিনার অডিও বার্তা। সশরীরে নয়, অডিও বার্তা দিলেন তিনি। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামে ওই কর্মসূচিতে অডিও বার্তা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। 2024 সালের আগস্ট মাসে ভারতের সাময়িক আশ্রয় নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে অডিও বক্তৃতা করেন তিনি। তবে ভারতে আয়োজিত কোনো কর্মসূচিতে এই প্রথম প্রকাশ্যে বাজানো হলো হাসিনার অডিও ক্লিপ। সামনেই বাংলাদেশের সাধারণ নির্বাচন, আগামী 12 জানুয়ারি ভোট রয়েছে সে দেশে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার হাসিনার দল আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এই অবস্থায় নির্বাচনের ঠিক আগে হাসিনার এই অডিও বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রায় 1 ঘন্টার বক্তৃতায় আগাগোড়া তিনি নিশানা করলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, বাংলাদেশ আজ এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে খুনি, ফ্যাসিবাদী, কখনো সুদখোর, কখনো টাকা পাচারকারী, আবার কখনো ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক বলেও আক্রমণ করেন হাসিনা। দিল্লিতে আয়োজিত ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী। এছাড়া প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন সেখানে। দীর্ঘ বক্তৃতায় ইউনূস সরকারকে অবৈধ এবং হিংসাত্মক বলেও আক্রমণ করেন তিনি। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সন্ত্রাস, অরাজকতা এবং গণতন্ত্রহীন এক যুগ ঠেলে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। পড়শি দেশের উদ্ভূত পরিস্থিতিতে সার্বভৌমত্ব এবং সংবিধানের জন্য এক অস্তিত্বের লড়াই হিসেবে ব্যাখ্যা করেন তিনি। ইউনূস সরকারকে বিদেশিদের হাতের পুতুল বলে আক্রমণ করেন তিনি এবং বিদেশিদের হাতের পুতুল হয়ে যাওয়া এই সরকারকে উৎখাত করার ডাক দেন হাসিনা। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ এক বিশাল জেলখানা, এক বদ্ধভূমি এবং এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেন হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আরও দাবি, ষড়যন্ত্র করে 2024 সালে আগস্টে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। বস্তুত গত 1 বছরের বেশি সময় ধরে বিভিন্ন ভার্চুয়াল সভায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথাও বলেন তিনি।